দীর্ঘ ৩৫ বছর পর হলো রাষ্ট্রপতি পদে ভোট। সন্ধ্যার মধ্যে ফল ঘোষণা, শপথ কাল। সংবিধানের ৭০ অনুচ্ছেদে আপত্তি বিরোধী দলের, আগামীতে পরিবর্তন আসবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল ৪টার খবরে শুনছিলেন AKS সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শানাত শাহরিয়ার। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন সংসদ সদস্যরা। দুপুরে জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন এমপিরা। যদিও বেশিরভাগ ভোটার এরই মধ্যে ভোট দিয়েছেন। শুরুতে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা। এ সময় হাস্যোজ্জ্বল মুখে প্রবেশ করেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতাদের সাথেও। এর আগে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সবাইকে অবহিত করেন ভোটের সার্বিক বিষয়ে। ভোট গ্রহণ বিকাল ৫টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আরো জানাচ্ছি জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। আশিকিন প্রিন্স, ভোট গ্রহণ নিশ্চয়ই এখনো চলছে। সংসদ ভবন এলাকার সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? আর একজন সংসদ সদস্য ঠিক কিভাবে ভোট দিচ্ছেন সে বিষয়ে যদি সবার জন্য আবার বলতেন। দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট। এই নির্বাচন ঘিরে অনেকেরই আগ্রহ ছিল আসলে এই ভোটটি কিভাবে হয়, কারা এই নির্বাচনের ভোটার, কিভাবে তারা ভোট দেন। আপনাকে জানিয়ে রাখি যে দুপুর ২টার সময় ভোট গণনা শুরু হয় এবং শুরুতেই ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিএনপি প্রার্থী। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচনী কর্তা যখন বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেন তখন বিএনপি দলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমর্থন জানান। আবার অন্যদিকে যখন বিরোধী দলীয় প্রার্থী অলি আহমেদকে নাম ঘোষণা করেন নির্বাচনী কর্তা, তখন আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ থেকে তারা নিশ্চুপ ছিলেন, তারা কিন্তু টেবিল চাপড়ে বা কোনো উচ্চবাচ্য বা তারা সমর্থনভাবে জানানি। তবে এটি সত্যি যে নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী যিনি রয়েছেন অলি আহমদ, তার পক্ষে তারা ভোট দিয়েছেন এবং অন্যদিকে সরকার দলীয় এমপি যারা রয়েছেন তারা তাদের যে দলীয় মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই ভোট দিয়েছেন। এবং আমরা দেখেছি যে সংসদ অধিবেশন কক্ষে যখন ভোট গ্রহণ শুরু হয় সবাই কিন্তু হাস্যোজ্জ্বল ছিলেন এবং উৎসবমুখর পরিবেশে তারা ছিলেন। আপনাকে জানিয়ে রাখি যে সংসদ সদস্যরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, সালাম বিনিময় করেছেন, একই সাথে একে অপরের খোঁজ খবর নিয়েছেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপি প্রার্থী, তিনি সংসদ অধিবেশন কক্ষে আসার পরপরই তিনি সরকার দলীয় এমপিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং একই সাথে বিরোধী দলীয় এমপিদের সাথেও কিন্তু শুভেচ্ছা বিনিময় করেছেন। এখন যে ভোটদানের প্রক্রিয়া যেটি হচ্ছে, ভোটদান কিন্তু প্রকাশ্যে হচ্ছে, অর্থাৎ প্রার্থীর নাম রয়েছে, প্রার্থীর নামের পাশেই কিন্তু যারা সংসদ সদস্য বা ভোটার তাদের পূর্ণ নাম, অর্থাৎ যদি ভোটার হয়ে আলাউদ্দিন আহমদ প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ কোন সংসদ সদস্য বা ভোটার কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন বা দিয়েছেন সেটি কিন্তু প্রকাশ্যেই জানা যাবে। তো আমরা দেখেছি যে ২টোর সময় যখন ভোট গ্রহণ শুরু হয় তখন বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন না, হয়তোবা তারা পরবর্তীতে এসে ভোট দেবেন। বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং এর পরপরই গণনা করা হবে এবং আজকেই ফলাফল ঘোষণা করা হবে নির্বাচনী কর্মকর্তার পক্ষ থেকে। শাহনাজ। জি আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা, এই নিয়ে জানাচ্ছিলেন আশিকিন প্রিন্স। বঙ্গভবন ছেড়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। আজ শেষ দিনের কার্যক্রম শেষে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তাকে গার্ড অব অনার দেন। এগিয়ে দেওয়া হয় বঙ্গভবনের গেট পর্যন্ত। মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক এবং মানসিক অসুস্থতায় রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার নেন।
গত 28 জুলাই থেকে বঙ্গভবনে দাপ্তরিক কাজ করছিলেন হাফিজউদ্দিন আহমদ। ভবিষ্যতের সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যদিও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি গঠন করেছি, সংসদীয় কমিটি, সেই কমিটিতে বিরোধী দলীয় সদস্যরা এখনো যোগদান করেননি। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, 70 ধারাতেও পরিবর্তন আসবে, সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে। এখানে 4টি বিষয় উল্লেখিত আছে, তার মধ্যে 2টি বিষয়ে সব দল মোটামুটি একমত। সবাই মনে করে 70 অনুচ্ছেদে এই 2টা বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনতা থাকবে না। অন্য 2টা বিষয় সংবিধান সংশোধনী সংক্রান্ত বিলে, এবং যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতি হয় সেই সময় এই 2টার সময়ে দলের বাইরে ভোট দিতে পারবে কি পারবে না, এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আমাদের নোট অফ ডিসেন্ট আছে যে এই 2টা বিষয়েও সংসদ সদস্যরা দলের মতামত অনুসারে ভোট দেবেন। এর চেয়ে ভালো চয়েস তার হতে পারে না। আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল জুলুম সহ্য করে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, নিজের শরীর জীবনের বিনিময়ে কষ্ট করেছে। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। এটা যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ যে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়তে পারবো আগামী। আমাদের 300 সংসদ সদস্য এবং আমাদের নারী সংসদ সদস্য যারা আছেন, সকলে আমরা আজকে একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকব। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত স্পিকার, আমাদের স্পিকার সকলেই কিন্তু আজকে পুরো বাংলাদেশের 17 কোটি মানুষ কিন্তু আজকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা শুধু মুখে বলে আসছে, বাস্তবায়ন করছে না। 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। কিন্তু খুবই এটা গণতন্ত্র, এর দ্বারা গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। আর রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু 70 অনুচ্ছেদ তো এই সরকার করেন নাই, এবং সেখানে একটি সরকার ছিল ইতিমধ্যে, আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে তারাও এটাকে পরিবর্তন করেন নাই। সুতরাং যে অবস্থায় আছে সংবিধান, সে অবস্থায় নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। স্বামীর মরদেহ দেখতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দিব্যমণি। সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ছাড়া পান তিনি। পরে প্রিজন ভ্যানে যান রাজধানীর কলাবাগানের নিজ বাসায়। গতকাল প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন তার মেয়ে তনি দীপাবলি। এর পরিপ্রেক্ষিতে 12 ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয় সাবেক শিক্ষামন্ত্রীকে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে প্যারোলের সময়। এরপর তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। গুলশানের আজাদ মসজিদে ডাক্তার দিব্যমণির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা হবে। দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে বনানী কবরস্থানে। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বয়স হয়েছিল 76 বছর। কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুতই দেশে আনবে সরকার। নিহত 7 বাংলাদেশির মরদেহ শনাক্ত করতে আজ মর্গে যাবেন স্বজনরা। সেখান থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এর আগে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখা ইনের ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস। তাদের দাবি, ভবনটিতে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। মার্কুইস স্ট্রিটের অন্যান্য হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘুরে দেখেন তারা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার নিউ মার্কেটের কাছে শিখা ইন নামের এই আবাসিক হোটেলে আগুন লাগে। এতে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 বাংলাদেশির পরিচয় শনাক্ত করা গেছে। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের সাথে যারা বাণিজ্য করবে চরম পরিণতি ভোগ করতে হবে তাদের। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ হাতছাড়া করেছে ইরান, ফলে তাদের অর্থনৈতিকভাবে এক ঘরে করার সিদ্ধান্ত ওয়াশিংটনের। মিত্রদেশের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যাংক, বিমানবন্দর বা অন্য কোনো মাধ্যমে ইরানকে সাহায্য করা যাবে না। অবিলম্বে বন্ধ করতে হবে তেল চোরাচালান, অর্থ স্থানান্তর ও ছায়া প্রতিষ্ঠানের কার্যক্রম। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে নাজমুল শান্ত, তানজিদ তাবিব, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন ট্রাভিস হেড। অধিনায়ক নাজমুল শান্ত 9 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 20 নম্বরে অবস্থান করছেন। মুমিনুল হক 5 ধাপ এগিয়ে 31-এ উঠেছেন। এগিয়েছেন সাদমান ইসলাম, মেহেদী মিরাজও। ওপেনার সাদমান 3 ধাপ এগিয়ে 58 নম্বরে ও মিরাজ 5 ধাপ এগিয়ে উঠেছেন 59 নম্বরে। সবচেয়ে বেশি এগিয়েছে প্রথম সেঞ্চুরি করা তানজিদ তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের পর 84 ধাপ এগিয়ে 88 নম্বরে এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার পর টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থান হারিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। 3 ধাপ পিছিয়ে নেমে গেছেন 4-এ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্ম করে মেহেদী মিরাজ উঠে এসেছেন 24 নম্বরে। আর ম্যাচ সেরা হাসান মাহমুদ 26 ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার সেরা 38 নম্বরে। এ ছিল বিকাল 4টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।